পাম্পে পাম্পে গাড়ির সারি মজুদ ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করাইল বস্তিবাসী জীবন যুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক, স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ, বাড়বে না দাম। উৎপাদকের সঙ্গে জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রীর। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান। এবং হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল আলমগীরকে পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত এই দেশে আনার আশা আইজিপির। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিমানবন্দরে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ গ্রহণ করে এ কথা জানান তিনি। এর আগে ঢাকায় মরদেহ গ্রহণ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, আহত ও নিহতদের পরিবারের পাশে আছে সরকার। রবিবারও সৌদিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পহেলা মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মৌলভীবাজারের আহমদ আলী। সমাপ্তি ঘটে তার 27 বছরের প্রবাস জীবনের। ক্ষেপণাস্ত্রের আঘাতের সময় আহমদ আলীর পাশেই ছিলেন ভাগ্নে জহিরুল। ইফতার পরবর্তী সময়ে ডেলিভারির জন্য বের হয়েছিলেন আহমদ। সে সময় বিস্ফোরণে মারা যান তিনি। বিশাল বড় একটা আওয়াজ হয়, আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। আহমদ আলীকে এভাবেই ফিরতে হবে তা মেনে নিতে পারছেন না স্বজনেরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সৌদিতে রোববার 2 প্রবাসী নিহতের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর বিভিন্ন দেশে এ পর্যন্ত 14 জন আহত হওয়ার তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। পরে ঢাকা থেকে আহমদ আলীর মরদেহ নেওয়া হয় সিলেটে। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতে এখনো পর্যন্ত 4 জন প্রবাসী মারা গেছেন। সবার মরদেহ দেশে আনা হবে। যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব। আহমদ আলীকে মৌলভীবাজারের বড়লেখায় দাফনের কথা জানিয়েছেন স্বজনেরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ, করছেন তেল মজুদের অভিযোগ। যদিও ডিপো থেকে পাওয়া তেল সুষমভাবে বন্টনের দাবি পাম্পগুলোর। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত 6 থেকে 7 ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার স্যারের কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ,
তারপরে মতিঝিলে গেছে, ওখানেও বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে, যখনই আসবে তখনই দিব। যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিংয়ের জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রেখেছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করেন ইয়াওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carry on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects. And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে আলেমদের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান ধর্মমন্ত্রী। অন্যদিকে জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনা সহ 4টি রুট চালু হয়েছে। দুবাইও চালুর চেষ্টা চলছে। জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন, জাকাত বোর্ডের চেয়ারম্যান ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, জাকাতের অর্থ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব। আর ধর্মমন্ত্রী জানান, জাকাত ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। ৪৫ লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন। এদিন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া দুবাই রুট চালুর চেষ্টা চলছে। 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে, মানে বিদেশের মতো। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ। তবে ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয় ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 1 টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে।
এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। ষড়যন্ত্র করে জামায়াতকে বিরোধী দল বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ইফতার মাহফিলে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি। দাবি করেন, নির্বাচনের ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখন তার রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হচ্ছে। জামায়াত আমির বলেন, সংসদে গিয়ে জনগণের সুবিধা নিশ্চিত করাই হবে জামায়াতের একমাত্র লক্ষ্য। বলেন, ফ্যাসিবাদ চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে, আর সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে, এবং সেই বিচারের রায় জনতার পক্ষে আসবে ইনশাআল্লাহ। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই সনদ আদেশ হলো বর্তমান সরকারের বৈধতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। খুলনায় এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, নির্বাচিত সরকার যদি বিষয়টি ভুলে যায়, তাহলে হাজার মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ না নিলে 12 মার্চ সংসদ ভবনের সামনে অবস্থান নেবে এনসিপি। এই সরকারের বৈধতা হচ্ছে সেই জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং যে জুলাই সনদ আদেশ রয়েছে সেই আদেশ, এটা যাতে নির্বাচিত সরকার ভুলে না যায়। প্রকৃত ফ্যাসিস্ট শক্তিকে বিভিন্ন আওয়ামী লীগ, কালচারাল বিভিন্ন শক্তি, বিভিন্ন মিডিয়া তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছে। আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া, আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। পরিবার সহ হত্যার হুমকি দেয়ায় সাধারণ ডায়েরি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সোমবার রাতে শাহবাগ থানায় তিনি ডায়েরি করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সকাল থেকে প্রতিনিয়ত বিভিন্ন নম্বর থেকে তাকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। রিফাত রশিদ অভিযোগ করেন, আবারও আওয়ামী লীগ, ছাত্রলীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ সময় তাদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাইয়ে আওয়ামী লীগের বেশিরভাগ সমর্থকই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরিবার সহ হত্যার হুমকি, পুড়িয়ে মারার হত্যার হুমকি, বেশিরভাগই বিদেশি নম্বর, দেশি অনেকগুলো নম্বর থেকেও আমার ফোনে কল আসে। এবং অজ্ঞাতনামা ব্যক্তি আমি এবং আমার পরিবারকে পুড়িয়ে হত্যার হুমকি প্রদান করেন বলিয়া হুমকি প্রদান করেছে, এবং উক্ত ঘটনায় আমি এবং আমার পরিবারের সদস্যগণ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, যুবলীগের সন্ত্রাসীদের অ্যারেস্ট করতে হবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে। 5ই আগস্টেই আসলে বাংলাদেশে আওয়ামী লীগের ফয়সালা হয়ে গেছে, আওয়ামী লীগের চ্যাপ্টারের ইতি হয়ে গিয়েছে। এত বড় একটি গণহত্যার পর আওয়ামী লীগের আবারও বাংলাদেশে আসলে রাজনীতিতে দূর, বাংলাদেশে তাদের ফেরার সুযোগ নেই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে তৎপর সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কনসিউলার অ্যাক্সেস পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর। 3 মাসের মাথায় প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 24 পরগনার বরনগাঁও থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স STF। অবৈধ অনুপ্রবেশের মামলায় দুজন এখন 14 দিনের পুলিশ রিমান্ডে। গ্রেফতারের খবর জানার পর থেকেই আসামিদের ফেরাতে তৎপর বাংলাদেশ। এরই অংশ হিসেবে কনসুলার অ্যাক্সেস বা গ্রেফতারকৃতদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশন। কাজ করছে মামলা তদন্ত সংস্থা CIDO। এই যোগাযোগ অলরেডি শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট, আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে এবং হাই কমিশনগুলো কাজ করতেছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে আমাদের কাস্টডিতে নিয়ে আসতে সক্ষম হব। হাদি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। ইতিমধ্যেই আমাদের কলকাতার উপহাই কমিশন আছে, তারা যোগাযোগ করেছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হাদির খুনিদের দ্রুত ফিরিয়ে আনতে আশাবাদী IGP ও স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আসামিদের ফিরিয়ে আনা গেলে হাদি হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন তদন্তকারীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। নারী দলের কোচের দায়িত্ব ছাড়ার আভাস বাতলারের। এশিয়ান কাপের প্রস্তুতিতে বাফুফের গাফিলতি নিয়ে অসন্তোষ। উজবেকিস্তানের কাছে হারলেও ফুটবলারদের ভাসালেন প্রশংসায়। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কুয়েত সরকার। সে সঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসা গত 28 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য বাড়ানো হবে। এছাড়া যেসব প্রবাসী ছুটিতে গিয়ে কুয়েতের বাইরে আছেন, সেই ছুটির মেয়াদ 3 মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হয়েছে কিংবা এরই মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ছুটির মেয়াদও 3 মাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে, আর কোনো ধরনের ফি ছাড়াই তা নবায়ন হবে। সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো 2 বাংলাদেশের গ্রামীণ বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষতিপূরণ সহ সরকারি খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্বজনরা। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে প্রাণ হারান 2 বাংলাদেশি, আহত হন অন্তত 12 জন। টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন পরিবারের সচ্ছলতা ফেরাতে 8 বছর আগে ঋণ করে গিয়েছিলেন সৌদি আরব। কাজ করতেন একটি কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। মাঝরাতে মোশাররফের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে। মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। ফোন যায় না পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি, এটি খবর কইতেছে হ্যাঁ যে এটা মারা গেছে। আল্লাহ যা তুই ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেল, কার কাছে মানুষ করবো না, কেরা মানুষ করবো। আমি দাবি করি যে আমার পোলারে উচিত তাড়াতাড়ি আমার কাছে আইনে ফসিয়ে দিই। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি। সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো কিশোরগঞ্জের কটিয়াদির পশ্চিম ফেকামারা গ্রামে বাচ্চু মিয়ার পরিবারেও শোকের মাতম। 8 বছর ধরে প্রবাসে ছিলেন 2 মেয়ের জনক বাচ্চু। এদিকে সৌদি আরবে 2 বাংলাদেশি নিহত ও আহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। নতুন টাকা নিয়ে ব্যাংকে আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো কোনো নোটের দাম উঠেছে 1000-400 টাকা বেশি। সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও
ঈদকে কেন্দ্র করে নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। একই সঙ্গে খোলা বাজারে উচ্চ মূল্যে টাকা বিক্রি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না। নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর হাজার টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। দুইটা বৃদ্ধাশ্রম চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি, এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি খাতের প্রিমিয়ার ন্যাশনাল IFIC ও আল আরাফা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। মূলত ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ থাকায় এই কর্মকর্তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন বলে জানা গেছে। ব্যাংকগুলোর সর্বোচ্চ 75% পর্যন্ত খেলাপের হার রয়েছে। আর এর আগে অনিয়ম ও দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পরই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকগুলো পরিচালনা করছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকেরা। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, এই জন্য 4 ব্যাংকে এবার পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতির চালিকা শক্তি হলেও ঠিক সময় বেতন না পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সোমবার রাজধানীতে জাতীয় শ্রমশক্তির ইফতার ও দোয়া মাহফিলে এমনটা জানান তিনি। প্রতিষ্ঠানগুলো নানাভাবে প্রাতিষ্ঠানিক উপায়ে আমাদের শ্রমিকদেরকে তারা শোষণ করে যায়। আমাদের শ্রমিকেরা তাদের ন্যায্য বেতনটা পান না, তারা ওভারটাইম তাদেরকে করতে হয়। এত পরিশ্রম করার পরেও তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য না পাওয়া, এটা আমাদের শ্রমিকদের প্রতি একটা বড় ধরনের বৈষম্য। আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে উঠতে আপনাদেরকে হবে না, আপনারা শ্রমিকের হয়ে উঠবেন, শ্রমিকের হয়ে কথা বলবেন, শ্রমিকদের স্বার্থ নিয়ে আপনারা কাজ করে যাবেন এবং সেই শ্রমিকদের স্বার্থের পাশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সার্বক্ষণিক জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে থাকবে। সরকারের কাছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পড়ে আছে 6 থেকে 7 মাসের মতো। এমন অবস্থায় গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র মালিকরা। সোমবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল সেরিনায় সংবাদ সম্মেলনে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বিপা নেতারা বলেন, সব মিলিয়ে সরকারের কাছে প্রায় 14,000 কোটি টাকা পাওনা রয়েছে। এমন অবস্থায় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো খুবই চ্যালেঞ্জিং। এক্ষেত্রে অর্থের সংকট থাকলে বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সরকার বন্ড দিতে পারে বলে মনে করেন বিপা নেতারা। তারা বলেন, জ্বালানি আমদানির অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে গ্রীষ্মে সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সরকারের এই মুহূর্তে টাকা কিংবা বন্ড দুইটা সমন্বয়ে যেভাবেই হোক একটা সলিউশনে আসা উচিত এবং মেরিট বুঝে যে সমস্ত জ্বালানি দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কম হবে সেগুলোতে ফোকাস করা উচিত। বাট কামিং সামারে সবগুলো জ্বালানি বিদ্যুৎই আসলে প্রয়োজন হবে। তার মানে কি দাঁড়ালো, সবাইকেই যৌক্তিকতা অনুযায়ী টাকা পয়সা দিতে হবে। আগামীতে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যের প্রকাশ্য ব্যবহার আইনিভাবে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে জনস্বাস্থ্য সুরক্ষায় এক গোলটেবিল আলোচনায় কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে এ সংক্রান্ত অধ্যাদেশের ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। বিএনপি সরকারের সময় 2003 সালে FCTC স্বাক্ষর করা হয়, যা বড় সাফল্য বলেও মন্তব্য করেন তিনি। ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীর পাশাপাশি কথা উত্তরাধিকার সূত্রে আমাদের সাফল্য আছে। বেগম খালেদা জিয়া সরকারের আমলে FCTC-তে স্বাক্ষর করে 2003-এ। আগামী 12 তারিখে যখন জাতীয় সংসদ বসবে তখন প্রায় 130টা অধ্যাদেশ আমাদের সামনে হাজির হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025। এটা আলোচনা হবে। নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা আর থাকবে না, অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, যারা সশস্ত্র বাহিনীকে নিয়ে দেশ বিদেশে অনলাইন ও অফলাইনে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার করছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এমন কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, বেসামরিক বিশিষ্ট ব্যক্তি এবং সময় সংবাদের CEO জুবায়ের বাবু উপস্থিত ছিলেন। অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যায় এবারও এগিয়ে কবিতার বই। প্রথম 11 দিনে 3 শতাধিক কবিতার বই প্রকাশিত হয়েছে, যা মোট প্রকাশিত বইয়ের 1/3। এদিকে শেষ সপ্তাহে পাঠক সমাগমের প্রত্যাশায় দিন গুনছেন প্রকাশক ও লেখকরা। অমর একুশে বইমেলায় কেউ আসেন প্রিয়জনের হাত ধরে বইয়ের রাজ্যে কিছুটা সময় হারিয়ে যেতে, কেউ আবার ছোট্ট সন্তানের হাতে তুলে দিতে নতুন গল্পের দরজা, আর কেউ বা শুধুই উৎসব মুখর মুহূর্তগুলোকে মুঠোফোনের ফ্রেমে ধরে রাখতে। এভাবেই দর্শনার্থী আর পাঠকের পদচারণায় প্রতিদিন প্রাণ ফিরে পায় বইমেলা প্রাঙ্গণ। একদিকে পরিবারের ছোট্ট সদস্যের আবদার, অন্যদিকে বইয়ের প্রতি ভালোবাসা, দুয়ের টানেই অনেকে ছুটে আসেন মেলায়। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকেও এসেছেন অনেক পাঠক। ওরা তো আসলে দেখে শেখে। তো আমরা যখন প্রতি বছর শুধু বইমেলাকে কেন্দ্র করে ঢাকায় আসবো, বইমেলায় আসবো, বই কিনবো, তো বাচ্চারও এটা কিন্তু একটা অভ্যাস তৈরি হবে, পাঠের অভ্যাস। বইমেলা যে একটা প্রাণের মেলা, সেই মেলার সঙ্গে ও যেন বুঝতে পারে, এজন্যই এসেছি এবং ওর পছন্দের বই কিনেছে। এসে খুব মজা করলাম, অনেক কিছুই দেখলাম, বই কিনলাম। ভালো লাগতেছে, ও বই ঘাটাঘাটি করে দেখতেছে, ও পড়তে পছন্দ করে। প্রকাশনার হিসেবে এবারও এগিয়ে কবিতার বই। পাঠকের আগ্রহের তালিকায় আছে উপন্যাস আর শিশুতোষ বইও। লেখক ও প্রকাশকদের আশা, মেলার শেষ সপ্তাহে জমে উঠবে বই কেনা বেচার আসর। সামনে যেহেতু একটা শুক্র শনিবার বন্ধের দিন আছে, সেই দিন হয়তো মানুষ পোশাকের পাশাপাশি বইয়ের স্টলগুলোতে দেখে যাবে এবং নেবে। আশা আছে যে পরে কয়টা দিন, 7 দিন ভালো হবে। খুব দুঃখে থাকে তখন মানুষ কবিতার কাছে যায়, যখন মানুষ আনন্দে থাকে তখন কবিতার কাছে যায়। কবিতার বই বরাবরই বিক্রি হয়। সোমবার পর্যন্ত মেলায় এসেছে 996টি নতুন বই। এর মধ্যে 3 শতাধিক কবিতার বই। উপন্যাস প্রকাশিত হয়েছে 138টি, গল্পগ্রন্থ 107টি, প্রবন্ধ ও গবেষণাধর্মী বই 80টি, শিশু সাহিত্য ও ছড়ার বই এসেছে 58টি। এছাড়া ভ্রমণ, ধর্ম, সায়েন্স ফিকশন সহ অন্যান্য শাখায় প্রকাশিত হয়েছে 139টি বই। আর মাত্র কয়েকদিন তারপরেই পর্দা নামবে অমর একুশে বইমেলার। বিক্রেতাদের মতে এবার পাঠক সমাগম কিছুটা কম থাকায় তার প্রভাব পড়েছে বই বিক্রিতেও। তবে শেষ কটা দিনে পাঠকের পদচারণা বাড়বে তার প্রত্যাশায় দিন গুনছেন বিক্রেতা এবং প্রকাশকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাস সময়, সঙ্গেই থাকুন। এবার দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ইটালি প্রবাসী বাংলাদেশিরা। কর্মস্থল থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেশে ঈদ করার প্রস্তুতি থাকলেও হাজার হাজার প্রবাসী সেই আনন্দ ফিকে হতে চলেছে। ইটালি থেকে মাকসুদুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্র রিপোর্ট।
শিল্পোন্নত দেশ ইতালিতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রতি বছরই এই প্রবাসীদের বড় একটি অংশ নারী টানে দেশে ছুটি কাটাতে যান। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এবারও অনেকে দেশে ফেরার সব প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। পুরো বিশ্বের অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, পুরো দুনিয়াতে মানুষের ভিতরে ভয় এবং আতঙ্ক ছড়াচ্ছে। ঈদকে সামনে রেখে দেশে যাওয়ার উদ্দেশ্যে অনেকেই টিকিট কেটেছিলেন ফ্যামিলি সহ। এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেন্দ্র করে অনেকেরই যাত্রা বিরতি হচ্ছে। যুদ্ধের কারণে আপনার দেখা গেছে এমিরেটস, কাতার, ইতিহাদ, সৌদি এয়ারলাইন্স সহ অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ট্রাফিকটা অনেকগুলো কমে গেছে। ইতালি থেকে বাংলাদেশে যাতায়াতের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ আছে। কিছু সংস্থা সীমিত পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন ভেনিস, রোম, মিলান ও নেপলস সহ ইতালির প্রধান বিমানবন্দরগুলোতে মধ্যপ্রাচ্যে ট্রানজিট নেওয়া প্রবাসী বাংলাদেশি যাত্রীরা। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দ্রুত শান্ত হবে এমনটাই প্রত্যাশা দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার ইতালি প্রবাসী বাংলাদেশির। সময় সংবাদ, ইতালি। যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী জীবনেও। বিশেষ করে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যে মন্দা, অনেক দোকানে দোকানে কমে গেছে ক্রেতা, আবার কেউ কেউ চাকরি হারানোর আশঙ্কা নিয়েও দিন পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব কুয়েতের প্রবাসী জীবনে। স্বাভাবিক সময়ের তুলনায় মার্কেট ও দোকানপাটে ক্রেতার উপস্থিতি কম। দিনের বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন ব্যবসায়ীরা। ট্রাভেল এজেন্সি, মোবাইল, দর্জির দোকান কিংবা রেস্টুরেন্টেও চোখে পড়ার মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন রমজানে বেচাকেনা বাড়ার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন। এমনিতে তো ব্যবসা আমাদের বহুত খারাপ, তারপরে এখন আবার চলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের বেচাকেনা একদম মোটেও নেই। যুদ্ধ চলতেছে তো এখন তো 2-1 দিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হলে আবার আগের মতো ফিরে আসবে। অনেক পার্টি ক্যান্সেল হয়ে গেছে এখন পর্যন্ত। ভালো কাজ কাম ছিল, কিন্তু হঠাৎ করে এই যুদ্ধটা লাগার কারণে আমাদের মার্কেটে আজকে বিগত কিছুদিন ধরে এরকম অবস্থা হয়ে গেছে যে মার্কেটে কোনো লোকজন নাই। শুধু ব্যবসায়ী নয়, অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন অনেক প্রবাসী শ্রমিকও। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের গতি কমে যাওয়ায় কেউ কেউ রয়েছেন চাকরি হারানোর আশঙ্কায়। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে। এই ঈদে রমজানে আমরা আশা করছিলাম খুব ভালো একটা ব্যবসা হবে, তো যুদ্ধের কারণে সবাই তো জানেন এয়ারপোর্ট বন্ধ। সেবা খাতেও গ্রাহক কমে যাওয়ার কথা জানান বাংলাদেশি উদ্যোক্তারা। অনেকেই বলছেন ফ্লাইট বন্ধ থাকায় ট্রাভেল এজেন্সির কার্যক্রম প্রায় স্থবির। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আবারও শ্রমবাজার প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ফ্রান্সে জমে উঠেছে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণা। রাজধানী প্যারিসের অভিবাসী অধ্যুষিত এলাকা ওভারভিলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন তরুণ নেতা সুফিয়ান কারোমি। নির্বাচিত হলে এই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অন্য অভিবাসীদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন তিনি। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এখন বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্যানেল ভিত্তিক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি আর উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন তারা। প্যারিসের অভিবাসী অধ্যুষিত ওভারভিলা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। এই এলাকা থেকেই স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন তরুণ নেতা সুফিয়ান কারোমি। রোববার স্থানীয় একটি মিলনায়তনে নির্বাচনী সভায় তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আমি ওভারভিলাকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ দিতে চাই। মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখে সমাধানের জন্য কাজ করতে চাই। এই এলাকা অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে, তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি। আমি জনগণের কথা শুনে এবং তাদের সঙ্গে কথা বলেই কাজ করতে আগ্রহী। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা পাশে থেকে সমর্থন দেবেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে সুফিয়ানের সুসম্পর্ক রয়েছে। মসজিদ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে তার সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে প্রবাসীদের। কমিউনিটির নেতা সহ অনেকের প্রত্যাশা, মেয়র নির্বাচিত হলে সুফিয়ান অভিবাসীদের স্বার্থ রক্ষায় জোরালো ভূমিকা রাখবেন। যারা বাংলাদেশি
কমিউনিটি আমাদের বৃহত্তর স্বার্থে এই সুফিয়ান করিমকে ভোট দিলে একদিন সে যদি নির্বাচিত হয়, মেয়র হয়, আমাদের সবচেয়ে সুবিধা আমরা লাভ করতে পারবো। সুফিয়ানের জন্ম এই শহরেই। তিনি খুব ভালো করেই জানেন এখানে কি কি সমস্যা রয়েছে। নিরাপত্তা, বাসস্থান ও চিকিৎসা সহ বিভিন্ন সমস্যার সমাধানে সুফিয়ান উপযুক্ত প্রার্থী বলেই আমি মনে করি। তাকে জয়ী করতে পারলে এই এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হবে। প্রায় 1 লাখ মানুষের এই শহরে নিরাপত্তা ও বাসস্থানের মতো নানা সংকট দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তরুণ নেতৃত্বের হাত ধরে ওভারভিলায় পরিবর্তন আসবে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ওভারভিলা, প্যারিস। এদিকে ফ্রান্সে বসবাসরত বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশে কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এই আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল। বক্তারা বলেন, ব্যস্ত প্রবাস জীবনে এই ধরনের সম্মিলিত ইফতার একদিকে যেমন আত্মিক প্রশান্তি দেয়, অন্যদিকে বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার ক্যালিফোর্নিয়ার গ্রানাদা হিলস মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ইফতার মাহফিলকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি আফজুল মুমিন, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা প্রবাসী ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ড জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। জাপানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি ও যুবদল জাপান শাখা। অনুষ্ঠানে জাপান যুবদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান সহ সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতারের পূর্বে উপস্থিত সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন এবং প্রবাসে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। জাপান বিএনপির অঙ্গ সংগঠন এবং মালদ্বীপে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর মালের একটি রেস্তোরাঁয় সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির উদ্যোগে এই ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও অংশ নেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা, দেশটির বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশের চিকিৎসক, ইউএস বাংলা এয়ারলাইন্সের উচ্চপদস্থ কর্মকর্তা, ন্যাশনাল ব্যাংক মানি এক্সচেঞ্জ হাউজের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতারা সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতেই এমন আয়োজন করা হয়। সত্যি এটা উপলব্ধির ব্যাপার। পবিত্র মাহে রমজান সাংবাদিকতা হলো সমাজের দরকার, এটি আয়না। বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপে বেশ কিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। প্রায় সবকটি মসজিদে স্থাপত্যশৈলী নয়নাভিরাম ও মনোমুগ্ধকর। এর মধ্যে সবচেয়ে পুরাতন ও চোখ ধাঁধানো একটি মসজিদ হচ্ছে ইউসুফ আল বারবারি। বর্তমানে মসজিদের পুরনো অবকাঠামো ভেঙে 3 তলা বিশিষ্ট নতুন করে নির্মাণ করা হয়েছে, যা পবিত্র রমজানে মুসল্লিদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে। মসজিদটির উদ্বোধন করেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট। খন্দকার ওমর ফারুকের তথ্য এবং ছবিতে রিপোর্ট। বিশ্ব পর্যটনের দেশ মালদ্বীপে প্রায় 4000-এরও বেশি মসজিদ রয়েছে, যার প্রতিটির স্থাপত্যশিল্প অসাধারণ এবং রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটও, যার মধ্যে অন্যতম মসজিদ ইউসুফ আল বারবারি। 1153 খ্রিস্টাব্দে মালদ্বীপে ইসলাম ধর্ম প্রচারের কৃতিত্বপ্রাপ্ত পণ্ডিত আবু আল বারাকাত ইউসুফ আল বারবারির নামে মসজিদটির নামকরণ করা হয়েছে। 3 তলা এই মসজিদটির ধারণ ক্ষমতা 1400 জন মুসল্লির। পণ্ডিত আবু আল বারাকাত ইউসুফ আল বারবারি মসজিদ পর্যটকদের কাছে বাবরি মসজিদ নামে পরিচিত।
পবিত্র রমজানে সাধারণ মুসল্লিদের জন্য মসজিদটি উন্মুক্ত করা হয়, যার উদ্বোধন করেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইসু। উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ শাহিম আলী সাইদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করে নামাজে অংশ নেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইসু। মালদ্বীপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নির্মিত এ বারবারি মসজিদটি ইতিহাস এবং অবিস্মরণীয় স্থাপত্যশৈলী বিমোহিত করে দেশ বিদেশের পর্যটকদের। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন প্রবাস সময়। এবারে খেলার খবর। দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছেন পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য ফেডারেশনের প্রস্তুতি ও দেশের ফুটবলের নানা সংকটের সমাধান না করতে এমন সিদ্ধান্ত নিতে পারেন ব্রিটিশ কোচ। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে পরিবারের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ নির্ধারণ করবেন। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। একটা স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ, তবে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মেলেনি ঠিকঠাক। নারী এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে থেকেই ফুটবলারদের দেশের বাইরে ভালো মানের প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন কোচ পিটার বাটলার। চাকরির ভয় না করেই ফেডারেশনের নানা বিষয় নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমনকি সিডনিতে পা রেখেই চীন ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় রসিকতা করে বলেছিলেন গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই না নিয়ে সরাসরি এশিয়ান কাপের মতো মঞ্চে চলে এসেছে লাল সবুজ। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পরেও সে একই সুর বাটলারের। হারের পর নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ঝেড়েছেন ক্ষোভ। আমাদের মেয়েরা প্রথমার্ধ ভালো খেলেছে, ওরা অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনোটা থেকেই গোল হয়নি। গোল না করতে পারলে চেষ্টা দিয়ে কি হয়? দিন শেষে সবাই ম্যাচের ফলাফল দেখে। এমন আসরের আগে মেয়েদের আরও প্রতিযোগিতামূলক ম্যাচ দরকার ছিল। যখন আমরা কোনো ভালো দলের বিপক্ষে খেলি তখন তাদের টিভি ক্যামেরা, আধুনিক সরঞ্জাম দেখে মুগ্ধ হই, কিন্তু আমাদের সেই বিলাসিতা করার সুযোগ নেই। কখনো কখনো মনে হয় আমার এক হাত বাঁধা অবস্থায় একজন বক্সারের মতো লড়াই করে যাচ্ছি। মেয়েরা এত সমস্যার মাঝে অনেক দূর এসেছে। ফেডারেশনের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোচের দায়িত্ব ছাড়ারও আভাস দিয়েছেন পিটার বাটলার। আগামী 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এছাড়াও আছে এশিয়ান গেমস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসর। তার আগে দায়িত্ব ছাড়লে সমস্যায় পড়বে নারী ফুটবলাররা। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাটলার। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চান তিনি। আগামী সপ্তাহে আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। সেখানে আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলবো আমি। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববো, কারণ এ আসরের জন্য যা প্রয়োজন ছিল তার কিছুই পাইনি আমি। থাইল্যান্ডে যাচ্ছেন কিনা তা পরিষ্কার করে বলেননি পিটার বাটলার, তবে কিছু একটা যে তিনি ভাবছেন সেটা স্পষ্ট। 2025 সালের জানুয়ারিতে তার সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করেছিল বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।